হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগে যখন সূচক পড়েছিলাম বেশিরভাগ স্টুডেন্টদের কি হয় যে সূচক আর করণী নিয়ে অনেক কনফিউশন থাকে। আমি দেখেছি পড়াতে যে এর আগে যখন পড়িয়েছিলাম সূচক কি জিনিস আর করণী কি জিনিস এ নিয়ে অনেক কনফিউশন থাকে, এবং আজকের এই ক্লাসে পুরো কনফিউশন দূর হয়ে যাবে। আমি আজকের এই ক্লাসে প্রথমত কি করব যে করণীর কিছু থিওরি শিখাবো, এবং ওই থিওরি হালকা পাতলা থিওরি শিখাবো, বেশি ডেপথে যেতে হবে না। আমরা ওই কিছুটা হালকা পাতলা থিওরি শিখবো এবং ওর উপর ভিত্তি করে কোশ্চেন সলভ করবো, এবং কোশ্চেন সলভ করার সঙ্গে সঙ্গে থিওরিটাকে আমরা আপডেট করতে যাব। তাহলে আমরা বেশি বুঝতে পারবো, প্র্যাকটিক্যালি বেশি বুঝতে পারবো। ছেলেপুলের এখানে অনেক কনফিউশন থাকে যে করণী কি জিনিস আর সূচক কি জিনিস, সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা সূচক পড়েছিলাম কিরকম টাইপের, যে এর আগের ভিডিও যখন আমরা পড়েছিলাম বা আগের ক্লাসে পড়েছিলাম সূচক আমরা শেষ করেছিলাম, ওখানে আমি লিখেছিলাম কি 3⁴ বা 5 যাই হোক না কেন, এখানে আমি কি বলেছিলাম যেটা উপরে থাকে ওটাকে বলা হয় সূচক, পাওয়ারটাকে সূচক বলা হয়, মানে যেটা উপরে থাকছে, আর এটা হচ্ছে কি বেস। এবার কথা হচ্ছে কি করণী কি জিনিস এটা দেখতে হবে। আমরা কিছু জিনিস লিখছি, ধরে নিলাম এ হচ্ছে কি এ সমান ধরলাম কি পজিটিভ, এ হচ্ছে কি পজিটিভ রেশনাল নাম্বার, মানে ধনাত্মক মূলক সংখ্যা। এ হচ্ছে ধনাত্মক মূলক সংখ্যা। যদি এরকম হয়ে যায় যে আমরা দেখছি এর আমি কি নিলাম, এর পাওয়ার এখানে খাজে মানে রেডিক্যাল সাইনের খাজে এন নিলাম, তার মানে এর ভ্যালু তো কি হচ্ছে এর পাওয়ার 1 এন, এর পাওয়ার 1 এন। তার মানে এখানে যদি এরকম হয়ে যায় যে এর এনতম মূল আমরা যখন বের করতে যাচ্ছি এই সংখ্যাটার, যদি এর ভ্যালু যদি অমূলক সংখ্যা চলে আসে তাহলে সেটা কি হয়ে গেল করণী, সেটা কি হয়ে গেল করণী। এবার যদি এরকম হয় কিনা এর ভ্যালু যদি আমরা এর আগে পড়েছিলাম সূচকে এক্স এর পাওয়ার এন সমান যদি এ আসে, তার মানে আমরা লিখতে পারি এক্স সমান এর পাওয়ার 1 এর এন। তাহলে যদি এর ভ্যালু যদি মূলত চলে আসে তাহলে সেটাকে কি বলবো আমরা এক্স এর, এটাকে এক্স কে কি বলবো এর এনতম মূল। আবার যদি এখানে কি হয় যে এর ভ্যালু যদি অমূলক চলে আসে তাহলে সেটাকে বলবো কি এটা হচ্ছে কি nth অর্ডার সার্চ, মানে এনতম ক্রমের করণী, nth অর্ডার সার্চ। এগুলো নোট করতে হবে না, শুধু দেখতে হবে, এগুলো নোট করার কোনো প্রয়োজন নাই। এটাকে বলা হয় nth অর্ডার সার্চ। উদাহরণ নিচ্ছি আমি, কিরকম উদাহরণ নিতে পারি, ধরে নিলাম কি 5 এর আমি বর্গমূল নিয়ে নিলাম, 5 এর বর্গমূল নিলাম, এর ভ্যালু কি বের করা সম্ভব? এর ভ্যালু বের করা সম্ভব আছে, কিন্তু সেটা মূলত আসবে না, সেটা কি অমূলত আসবে। কিন্তু আমি যদি এখানে নিয়ে নিই √4, তাহলে স্কুলে আসলো কি 2। আমি এটা বলতে চাইছি কি ভিতরে কোনো একটা সংখ্যা নিব, মূলক সংখ্যা, পজিটিভ মূলত হবে, পজিটিভ রেশনাল নাম্বার, মানে ধনাত্মক মূলক সংখ্যা নিব। ওর যদি ভ্যালু মানে কোনো একটা মূলের মান, সেটা বর্গমূল হোক ঘনমূল হোক, যে কোনো মূল হতে পারে, বর্গমূল ঘনমূল চতুর্থতম মূল যে কোনো হতে পারে, ওর ভ্যালু যদি অমূলক সংখ্যা চলে আসে সেগুলো কি কোথায় চলে গেল করণীতে। আর যদি ফের মূলক চলে আসে সেটা কি হবে মূলক সংখ্যা হয়ে গেল মাত্র একটা। তাহলে আমরা কেস এখানে দুটো দেখতে পাচ্ছি যে এরকম টাইপের একটা সংখ্যা আছে, এটাকে কি বলা হয়, এখানে আমরা যখন দেখেছিলাম এটাকে বলা হয় এক্স কে এর এনতম মূল। যদি বাই চান্স এর ক্যালকুলেশন এটাকে যদি আমরা ধরি ধনাত্মক মূলক সংখ্যা ধরলাম, আর এটাও ধরছি ধনাত্মক মূলক সংখ্যা, এর ক্যালকুলেশন যদি অমূলক চলে আসে তাহলে সেটা কি হলো nth অর্ডার সার্চ, মানে এনতম ক্রমের করণী। তাহলে আমরা আর এত কিছু জানতে যাব না, আমরা প্রধান বিষয় আমাদের যেটা কনসেপ্ট কি কোনো আমরা ধনাত্মক মূলক সংখ্যা নিলাম, ওর যে কোনো ক্রমের যে কোনো মানের এনতম ক্রমে ধরছি আমরা, যে কোনো একটা ধরলাম কি একটা পজিটিভ রেশনাল নাম্বার, একটা ধনাত্মক মূলক সংখ্যার যে কোনো মূলের মানকে। আচ্ছা, আমি ধরে নিলাম কি 5 এর ঘনমূল নিলাম, এর ভ্যালু নিশ্চয়ই অমূলক সংখ্যা আসবে, তাহলে এটা কি হচ্ছে কি করণী। এবার এখান থেকে আসছে যেটা কয় অর্ডারের করণী, মানে কততম অর্ডারের, এটা আছে থার্ড অর্ডার সার্চ, মানে ত্রিঘাত করণী। যদি এরকম হতো তাহলে এটা যদি করণী হয়, অবশ্যই করণী, কিছু না থাকলে 2 আছে তাহলে এটা কি বলবো দ্বিঘাত করণী। যদি n থাকে তাহলে nতম অর্ডার সার্চ, মানে nth অর্ডার সার্চ, nতম ক্রমের করণী। যদি এর ভ্যালু যদি অমূলক আসে তাহলে আমরা এটাকে কি বলবো nth অর্ডার সার্চ, মানে nতম ক্রমের করণী। এটা হচ্ছে nতম ক্রমের করণী, বাস। যদি এখানে 2 থাকে তাহলে কি হলো দ্বিঘাত করণী, 3 থাকলে ত্রিঘাত করণী। আমরা বেশিরভাগ কাজ করব দ্বিঘাত করণী নিয়ে, এই চ্যাপ্টারে আমরা বেশিরভাগ কাজ করব দ্বিঘাত করণী। তাহলে করণী কি জিনিস আমরা বুঝতে পারলাম, কিরকম টাইপের, কোনো ধনাত্মক মূলক সংখ্যা নিব,
ওর যে কোনো মূলের মান, সে ঘনমূল্যি বর্গমূল্যি আর কোনো মূল্যই না কেন, ওর মান যদি অম্লক সংখ্যা চলে আসে তাহলে সেটা কোথায় চলে গেল, করণীতে। আর যদি মূলক চলে আসে তাহলে সেটা মূলক সংখ্যা হয়ে গেল। এখানে সূচকের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওর ফিগারটা হচ্ছে সূচকের মতো, এগুলো সূচক নয়। সূচক থেকে তার মানে বোঝা গেল সূচক থেকে করণী তৈরি হয়নি। এখানে কি আছে যে সূচকের যেগুলো ক্যালকুলেশন, করণীর যেগুলো ক্যালকুলেশন সেগুলো সূচকের সঙ্গে সম্পর্কিত, কিন্তু ডাইরেক্ট এরকম নয় যে সূচক থেকে করণী তৈরি হয়েছে, এরকম হতে পারে না। কারণ সূচক আলাদা জিনিস। সূচক কি জিনিস, যে এখানে যদি ছিল কি ধরে নিলাম 3⁵, 5টা হচ্ছে সূচক এখানে। কিন্তু এখানে যদি এরকম হয় কি সংখ্যা, যে কোনো ধনাত্মক মূলক সংখ্যা নিলাম, ওর যে কোনো মূলের মান, সে ঘনমূল হোক বর্গমূল হোক আর যততম হয়ে যাক না কেন, ওর মান যদি অমূলদ আসে সেটা হয়ে গেল করণী, আর যদি মূলক চলে আসে সেটা মূলক সংখ্যা হয়ে গেল মাত্র, বাস। এটা হচ্ছে কি করণীর বেসিক কনসেপ্ট। এগুলো আমাদের থিওরি না লেখার প্রয়োজন না আছে, দরকার নেই নোট করার, যেটুকু বললাম এটুকু মনে রাখলে হলো। আমাদের এখানে দরকার, নোট করতে হবে না, এখানে আমাদের দরকার যেগুলো সেগুলো হচ্ছে কি, যে সিম্পল সার্ভ কি জিনিস। সিম্পল সার্ভ অনেকগুলো জিনিস আছে এখানে, দরকার নেই এতগুলো। সিম্পল সার্ভ এটাকে কি বলা হয়, সরল করণী। সরল করণী কি জিনিস, আমরা ডাইরেক্ট এক্সাম্পল দেখব কি, যেগুলো করণীর, যেসব করণীর একটি মাত্র পথ থাকবে। যেমন আমি ধরে নিলাম 2√2, এর একটাই পথ, পুরোটা একটাই পথ। তো কেউ বলতে পারে স্যার দুটো না, এটা তো ভিতরে ঢুকবে 4 হয়ে, একটাই হয়ে গেল আলটিমেটলি। আমি ধরে নিলাম 5-এর ঘনমূল নিলাম, তারপরে ধরলাম এগুলো এগুলো হচ্ছে কি, এগুলো একটি করে পদ আছে, সেজন্য কি হচ্ছে এটি সিম্পল সার্ভ মানে সরল করণ। আচ্ছা, এটা একটা জিনিস। আরো একটা জিনিস আমাদের জানতে হবে যে যৌগিক করণী কি হচ্ছে। যৌগিক কম্পাউন্ড সার্ভ, যৌগিক করণী, আমি বাংলাতে এটা লিখছি যৌগিক করণী। কি টাইপের, এরকম হতে পারে কি দুটো করণীর যোগ হতে পারে 2+√3 টাইপের, বা এরকম হতে পারে কি 2+√3 তার এটা হতে পারে, আরো থাকতে পারে, কোনো ব্যাপার না, বা √3 -√2, এগুলো যত আছে যোগ বিয়োগ যা আছে, মানে কি দুটো সরল করণীর যোগফল 2 বা ততোধিক হতে পারে, কোনো ব্যাপার না, বা বিয়োগফলটা হতে পারে, বা একটা মূলক আর বাদ বাকি কি হচ্ছে অমূলক, বাদ বাকি কি হচ্ছে অমূলক, তাহলে তাদের যোগফলটা কি হবে, যৌগিক করণী। তাহলে আমাদের এখানে নোট করার দরকার কি সিম্পল সার্ভ দেখতে কিরকম হয় আর যৌগিক করণী দেখতে কিরকম হয়। আরো একটা জিনিস যে দ্বিপদ করণী, দ্বিপদ করণী, দ্বিপদ করণী দেখতে কিরকম হয়। শুধু ফিগারগুলো মনে রাখতে হবে, হ্যাঁ এখানে ওকার হবে না, ফিগারগুলো মনে রাখতে হবে কিরকম হয়। এটা দেখতে এরকম টাইপের হয় কি দুটো মাত্র পদ থাকবে, যেমন উপরে দেখলাম এটাই √3 -√2, বা এরকম হতে পারে √2 + 6, মানে দুটি পদ থাকবে মাত্র, দুটি পদের যোগ বিয়োগ যেমন থাকুক, যা খুশি থাকুক, কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে কি দ্বিপদ করণী, বাস এটুকু নোট করো। এরপরে আমরা শিখব যে শুদ্ধ দ্বিঘাত করণী কি জিনিস। আরো অনেক কিছু আছে, ওগুলো দরকার নাই, আমাদের মেন যেটা পার্টে দরকার সেখানে প্রবেশ করছি। আমি লিখছি শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় পিওর সেকেন্ড অর্ডার সার্ভ। পিওর সেকেন্ড অর্ডার সার্ভ, ইংলিশ দরকার নাই, শুনে রাখো। এবার কথা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী কি জিনিস। আমি ধরে নিলাম এ হচ্ছে একটা কি ধনাত্মক মূলক সংখ্যা, ধনাত্মক মূলক সংখ্যা, যেটা কিরকম যে কোনো মূলক সংখ্যা সেটা আবার বর্গ নয়, কোনো মূলক সংখ্যার বর্গ নয়, তাহলে +-√a এরকম আকৃতির সংখ্যাগুলোকে বলা হয় কি শুদ্ধ দ্বিঘাত করণী। উদাহরণ আমি ধরে নিলাম 3 তো ধনাত্মক মূলক সংখ্যা, আবার বর্গ কি বর্গ তো আছে √3 বর্গ, কিন্তু আমি কি বললাম কোনো মূলক সংখ্যার বর্গ হতে পারে না। √3 বর্গ 3, কিন্তু √3 তো মূলক নয়। আমি কি বললাম এ একটা ধনাত্মক মূলক সংখ্যা নিলাম যেটা কোনো মূলক সংখ্যার বর্গ নয়, তাহলে উদাহরণ কি হবে 3, কারণ 3 কোনো মূলক সংখ্যার বর্গ হতে পারে না। তাহলে +-√3 এটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী। সিমিলারলি +-√5 শুদ্ধ দ্বিঘাত করণী। কেউ যদি ভুল করে বলে কি না স্যার যদি +-√4 নিয়ে নি, তো এটা শুদ্ধ দ্বিঘাত করণীর ডেফিনেশনকে মানলো না, কারণ এখানে কি ধরলাম এটা ধনাত্মক মূলক সংখ্যা ঠিক আছে, কিন্তু
ওই তো আবার মূলদ সংখ্যার বর্গ, 2 এর বর্গ, সেই জন্য এটা হবে না। এখানে কি বলেছিল কি এ একটা এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা নিব যেটা কোনো মূলদ সংখ্যার বর্গই নয়, তাহলে প্লাস মাইনাস রুট এ আকারের সংখ্যাগুলো হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে প্লাস মাইনাস রুট এ আকার সংখ্যাগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এর উদাহরণটা লিখে রাখো, এটুকু দরকার আছে, নোট করো। আচ্ছা, এরপরে আমরা শিখবো কি মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী, একে ইংলিশে কি বলা হয় কি মিক্সড সেকেন্ড অর্ডার সার্ভ, মিক্সড সেকেন্ড অর্ডার সার্ভ। আচ্ছা, মিশ্র দ্বিঘাত করণী দেখতে কিরকম, এ প্লাস মাইনাস রুট বি। এ কি হচ্ছে একটা যে কোনো মূলদ সংখ্যা, আর রুট বি হচ্ছে কি এই পুরো টার্মটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী। আমি একটু আগে দেখলাম এটা কি শুদ্ধ দ্বিঘাত করণী, তাহলে এই টাইপের সংখ্যা হচ্ছে কি মিশ্র দ্বিঘাত করণী। আমাদের এটা নিয়ে কাজ আছে, এটা ভালোভাবে দেখতে হবে। উদাহরণ নিচ্ছি আমি, 3 প্লাস মাইনাস রুট 2, বা এরকম হতে পারে কি 5 প্লাস মাইনাস রুট 6, বা এটা হতে পারে ধরে নিলাম -2 প্লাস মাইনাস রুট 2। এগুলো সব হচ্ছে কি মিশ্র দ্বিঘাত করণীর উদাহরণ। এগুলো নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটুকু নোট করে নাও। আচ্ছা, এরপরে আমরা শিখবো কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি করণী নিরসন প্রক্রিয়া। করণী নিরসন প্রক্রিয়া। প্রক্রিয়া কিরকম, ধরে নিলাম √3 একটা করণী। আচ্ছা, এর সঙ্গে উপযুক্ত কোন করণী গুণ করলে সেটা মূলদ সংখ্যা চলে আসবে, কি হতে পারে, √3 সমান 3। তাহলে কোন করণীর সঙ্গে এমন একটা করণী গুণ করলাম যাতে মূলদ সংখ্যা চলে আসলো, এই প্রসেসটাকে বলা হয় করণী নিরসন প্রক্রিয়া। আর যেটা গুণ করেছি, যেটা মাল্টিপ্লায়ার ছিল গুণক, সেটাকে কি বলা হয় করণী নিরসক উৎপাদক। একে কি বলা হয় করণী নিরসক উৎপাদক, মানে রেশনালাইজিং ফ্যাক্টর বলা হয় ইংলিশে, বাংলাতে কি বলা হয় করণী নিরসক উৎপাদক। মানে আমি বলতে চাইলাম কোনো করণী দেওয়া আছে, ওর সঙ্গে এমন একটা করণী আমরা আইডেন্টিফাই করে নিয়ে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব, যাতে মূলদ সংখ্যা চলে আসে, তাহলে সেই প্রসেসটাকে কি বলবো করণী নিরসন প্রক্রিয়া। এবং যেটা আমি গুণ করলাম যার ফলে মূলদ আসলো, সেটাকে কি বলা হয় করণী নিরসক উৎপাদক। এখান থেকে এরকম হতে পারে কি √3 করণী নিরসক উৎপাদক। কেউ আবার যদি বলে কি না স্যার 2√3 গুণ করবো তবুও হবে না, 5√3 গুণ করবো তবুও তো হবে, কারণ √3 তো থাকছে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো করণীর অসংখ্য করণী নিরসক উৎপাদক থাকতে পারে, অসংখ্য। কারণ এখানে আমি যদি কে নিয়ে নিই, কে যেখানে কে হচ্ছে কি মূলদ সংখ্যা, তাহলে অসংখ্য হবে। তো আমরাকে একটাই বের করে দেখাতে হচ্ছে কি জিনিসটা, আমরা দেখবো কি একটা করণী নিলাম, ওর সাথে কোন করণী যুক্ত গুণ করলে সেটা মূলদ আসবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন প্রক্রিয়া। আর যেটা গুণ করার পরে মূলদ আসলো সেটাকে বলা হয় করণী নিরসক উৎপাদক। উদাহরণ আমি নিতে পারি 2 এর পাওয়ার 1 এর 3 নিলাম, ঠিক আছে, -1। আচ্ছা, এর করণী নিরসক উৎপাদক কি হতে পারে, এটা কি আছে, এর করণী নিরসক উৎপাদক কি হতে পারে। তো আমরা দেখছি কি a মাইনাস বি আর a স্কোয়ার যদি করি তাহলে 2 এর পাওয়ার 2/3, আর ab যদি করি তাহলে 2 এর পাওয়ার 1 এর 3 আর +1। তাহলে কি লিখলাম, এটা কি হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো a কিউব, মানে এর পাওয়ার 2 এর পাওয়ার 1 এর 3 তার পাওয়ার a কিউব মাইনাস 1 এর পাওয়ার a কিউব। তাহলে আলটিমেটলি কত আসলো 2 - 1 = 1 আসলে মূলদ। তার মানে আমি এখান থেকে বলতে পারবো কি এর করণী নিরসক উৎপাদক হলো ই, অথবা ওর হলো ই, কোনো ব্যাপার না, একও অপরের, এ হচ্ছে ই বা ওর হচ্ছে ই, কোনো ব্যাপার না, একে অপরের বলা যাবে। ঠিক √3 করণী নিরসক √3, তার √3 একই তো আছে, এটা বলা যাবে না কি এর করণী নিরসক উৎপাদক হলো ওই সংখ্যাটা, মানে এই করণীটা, আবার ওর হলো এই করণীটা, বাস। এটা হচ্ছে কি করণী নিরসক উৎপাদক। আচ্ছা, এরপরে আমরা শিখবো কি কোনো মিশ্র দ্বিঘাত করণী থাকবে, ওর অনুবন্ধী বা পূরক করণী বের করার চেষ্টা করব। কি জিনিস সেটা আমরা জানি, কোনো মিশ্র দ্বিঘাত করণী দেখতে জেনারেল ফিগার এরকম হয়, যেখানে এটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী আর এটা হচ্ছে কি যে কোনো মূলদ সংখ্যা। আমি উদাহরণস্বরূপ নিয়ে নিলাম 3 + √2। আচ্ছা, আমি এখন দেখছি কি
এই করণীর সাথে কোন করণী নিরসক উৎপাদক এরকম আমি খুঁজে বের করব, কোন করণী নিরসক উৎপাদক এরকম খুঁজে বের করব যার সাথে ওর গুণফল এবং যোগফল দুটোই মূলদ আছে। তো আমরা তো জানি কি করণী নিরসক উৎপাদক মানে ওর গুণফলটা তো মূলদ আসবেই, ঠিক না? গুণফল মূলদই আসবে, কিন্তু যোগফলটা মূলদ আসছে কিনা দেখতে হবে। কিন্তু উৎপাদক যখন বের করেছি যোগফলটা আমরা যাচাই করিনি। যেমন আমি ধরে নিয়েছিলাম কি √3 করণী নিরসক উৎপাদক √3, ঠিক না? কিন্তু যোগ করলে কি হয়, √3 + √3 সেটা আলটিমেটলি 2√3, এটা একটা করণী চলে আসলো, মানে একটা অম্লক সংখ্যা চলে আসলো, কিন্তু আমাকে মূলদ আনতে হবে। তো এখানে কথা হচ্ছে কি এখানে একটা করণী দেওয়া আছে, এর সাথে এমন একটা করণী নিরসক, অবশ্যই সেটা করণী নিরসক উৎপাদক হতে হবে, এবং ওটা হওয়ার পর কিরকম হতে পারে, যোগফলটা যাতে করে মূলদ চলে আসে। তো আমি যদি এখানে নিয়ে নিই 3 - √2, তাহলে যদি গুণ করি আমরা জানি কি a² - b² = a + b * a - b। এটা তো ওরকম টাইপেরই না, যদি গুণ করে দিই এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, সেটা কি 9 - 2 আসবে, তাহলে কত আসলো 7, 3² - √2 তার হোল স্কয়ার মানে 2, তাহলে চলে আসলো। তো আমরা গুণ তো পেয়ে গেলাম, আর এটা আসবেই কারণ ওরই তো করণী নিরসক উৎপাদক, কিন্তু যোগ আসছে কিনা দেখতে হবে। 3 + √2 + 3 - √2 এর যোগ করে আমরা দেখতে পাচ্ছি কি এটা কি হচ্ছে 6, সেটা হচ্ছে কি 6 কি মূলদ। তাহলে আমি বুঝে গেলাম কি 3 + √2 এর করণী এর অনুবন্ধী বা পূরক করণী। অনুবন্ধী এখানে হেডিং করতে হবে কি অনুবন্ধী বা পূরক করণী, পূরক করণী একে বলা হয় কনজুগেট অর কমপ্লিমেন্টারি সার্ভ বলা হয়, কনজুগেট অর কমপ্লিমেন্টারি সার্ভ, বাংলাতে কি বলা হয়, অনুবন্ধী বা পূরক করণী। কিরকম টাইপের, যে কোনো করণী দেওয়া থাকবে, এমন একটা করণী নিরসক উৎপাদক আমরা খুঁজে বের করব যার সাথে ওর যোগফলটা যাতে মূলদ চলে আসে। গুণফলটা ট্রাই করার দরকার নেই, কারণ অলরেডি ওই উৎপাদক ছিল, মানে কি গুণটা তো মূলদ ছিল, বাস। তো আমরা পেয়ে গেলাম এটা। এবার খেয়াল করতে হবে, যদি এরকম টাইপের থাকে কি ধরে নিলাম -3 - √2 এর করণী নিরসক উৎপাদক যখন বের করব আমরা এই সাইনটাকে দেখব না, এর বিপরীত সাইনটা নিলে হয়ে যাবে, যেখানে অম্লক সংখ্যা আছে না ওর বিপরীত সাইন নিতে হবে। তাহলে এর করণী নিরসক উৎপাদক কি হবে, অনুবন্ধী করণী, সেটা হবে কি +√2। এবার কেউ বলবে কি স্যার যোগ করে কিভাবে আসে, যোগ করে তো আসবে -6 মূলক সংখ্যা চলে আসলো, গুণ করে আসবে স্যার, অবশ্যই আসবে, কারণ এখানে মাইনাস কমন নিয়ে নেয়, বা এখানে মাইনাস কমন নিয়ে নেয়, তাহলে কি হবে 3 - √2, আর এখানে প্লাস কমন নিয়ে নেয়, মাইনাস কমন নিলে 3 + √2, তাহলে a + b * a - b চলে আসবে, তাহলে আলটিমেটলি এখানেও আসবে। তো আমি কি বললাম, এরকম টাইপের থাকলে এখানে নেগেটিভ থাকলে কোনো ব্যাপার না, এটাকে চেঞ্জ করতে হবে না, ওটাই রেখে দিতে হবে। মেন প্রবলেম এখানে যদি নেগেটিভ থাকে পজিটিভ নেবো, পজিটিভ থাকলে নেগেটিভ নেবো, বাস, বাদ খাতা। আচ্ছা, এরপরে আমরা কিছু করণীর ধর্মাবলী পড়ব, প্রপার্টিস অফ সার্ভ। কিরকম টাইপের, আমি ইন জেনারেল দেখছি যদি a ± √b সমান যদি এরকম হয়ে যায় যে x ± √y হয়, তাহলে আমরা এখান থেকে কি বলবো কি যেটা মূলদ, মানে মূলত এটা যদি মূলদ ভাবি এটার সঙ্গে এটা সমান হবে, তার মানে a = x হবে আর b = y হবে। যদি এরকম কেস আসে তাহলে এটা হবে, এটা কি হচ্ছে মূলদের ধর্মাবলী। আবার এখানে আরেকটা জিনিস শেখা, যদি বাই চান্স a ± √b = 0 হয়ে যায়, তাহলে এখান থেকে কি a = 0 হবে আর b = 0 হবে, বাস। এটুকু শুধু নোট করে রাখো, খুব একটা প্রয়োজন বলে মনে হচ্ছে না, দরকার আছে, এটুকু হালকা নোট করে রাখো। আচ্ছা, এখানে আমরা কিছু ট্রিক্স শিখবো। ট্রিক্স কিরকম, যে এরকম আছে √(x), তারপর আবার √(x), এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত চললে সেই সংখ্যাটা বেরিয়ে আসে। যেমন আমরা ধরতে পারি উদাহরণ, এই টাইপের অঙ্ক যদি এরকম হয়ে যায়, ধরে নাম 2 আছে, আবার 2 আছে, আবার 2 আছে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তার উত্তর কি হবে, 2টাই বেরিয়ে আসবে। আবার 2 নম্বরে দেখছি যদি এরকম টাইপের থাকে কি হবে, যদি এটা 2 পর্যন্ত না হয়ে ইনফিনিটি পর্যন্ত হতো, না n তম, n বার, ধরে নিলাম 3 বার হচ্ছে, ধরে নিলাম 3 বার, তাহলে উত্তর কি হতো, এর ক্ষেত্রে উত্তর হতো 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার 3 -1/2 এর পাওয়ার 3, তাহলে আলটিমেটলি 2 এর পাওয়ার 8 থেকে 1 বার 7, তার মানে 7/8, এটা হতো, ওই ক্ষেত্রে এটা হতো, বাস। এবার সেম এখানেও আছে, এটা ফর্মুলা, এটা ফর্মুলা, এটা, কিন্তু এগুলো থেকে পরীক্ষা খুব কোশ্চেন কম আসে। যদি এরকম টাইপের কোশ্চেন থাকে এবং একে যদি আমি পরপর দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার আকারে ভেঙে দিতে পারি,
তাহলে প্লাস থাকলে বড়টা উত্তর আর মাইনাস থাকলে ছোটটা। যেমন আমি দেখছি, ধরে নিলাম এরকম আছে 12 প্লাস 12 প্লাস 12 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে একে 3 4 12 ভাঙা যাচ্ছে, মানে পরপর দুটি কনজিকিউটিভ ইন্টিজার্স, পরপর দুটি পরস্পর দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে যদি ভাঙা যায়, তাহলে যেহেতু প্লাস আছে তাহলে 4 হবে আর উত্তর। কারণ এটাই যে 12কে আমরা লিখতে পারছি 3 4 12। যদি সবগুলোতে আবার নেগেটিভ থাকতো তাহলে 3 উত্তর হতো এই ক্ষেত্রে। এবার যদি ভাঙা না যায় ইন জেনারেল, দেখা গেল 7 7 আছে, 7কে তো ভাঙা যাচ্ছে না, পরস্পর দুটি পরস্পর ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে ভাঙা যাচ্ছে না 7কে, কারণ 7 7 এক কোথায় আর 7 কোথায়। তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, মাইনাসের ক্ষেত্রে এটা, প্লাসের ক্ষেত্রে এটা। এগুলো খুব কম প্রয়োজন আছে, বেশিরভাগ এভাবে হয়ে যায় অঙ্ক। আমরা সলভ করবো কোশ্চেন, এটুকু হচ্ছে কি ট্রিক্স। এবার আমরা কোশ্চেন সলভ করব। আমরা তো করণীর কিছু ধর্মাবলী শিখলাম, কিছু থিওরি কনসেপ্ট শিখলাম। এবার আমরা কি করব, কোশ্চেন সলভ করব ওই কনসেপ্ট এবং ওর উপর ভিত্তি করে। 1 নম্বর কোশ্চেন কিরকম আছে, যে √ অফ 300 মাইনাস √ অফ 45 প্লাস √ অফ 125 মাইনাস √ অফ 108 মাইনাস √ অফ 20 মাইনাস √ অফ 48 সমান কত। যে এবার অপশন দিয়ে দিয়েছে। এক কথায় বলতে চাইছে এর সিম্পলিফিকেশন কি হবে। আমি যখন থিওরি করিয়েছিলাম, আমি এটা আমার শেখানো হয়নি যে করণীর যোগ বিয়োগ কি হবে, কিন্তু আমি এই কারণে করিনি, কারণ আমি জানি কোশ্চেন সলভ করবো তখনই আমি শিখিয়ে দেবো। বাস, আমি এখানে জানি কি হচ্ছে, আমি সলভ করছি এখানে, এটুকু তো বুঝতে পারছি 3 গুণিত 100 আছে, তার মানে 10 বেরিয়ে যাবে। 100 বর্গমূল 10 তো বেরিয়ে যাবে, কিন্তু ভিতরে 3 থেকে যাবে। আবার যদি একে ভিতরে প্রবেশ করায় তাহলে কি, এটা যেহেতু এটা বর্গমূল আছে তো এই কি স্কোয়ার হিসেবে ঢুকবে, প্রবেশ করবে, বেরোবে তখন ছোট হয়ে বেরিয়ে যাবে, আর ঢুকবে তখন বড় হয়ে বেরোবে। বাস, এবার মাইনাস 5 9 45, তাহলে কত হবে 3√5। এটা কত হবে 125, তার মানে 5√5 হবে, ঠিক না? কারণ আমি লিখতে পারছি কি 5 এর স্কোয়ার ইন্টু 5, 5 এর পাওয়ার কিউব মানে তো 125, আর 5 এর পাওয়ার কিউব মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মধ্যে একটা 5 বেরিয়ে গেল, একটা 5 থেকে গেল। এখানে কি হচ্ছে 108 আছে, 108কে ভাগ কত হবে, 4 দিয়ে প্রথম যদি ভাঙি, হ্যাঁ আচ্ছা 4 দিয়ে যদি ভাঙি, 4 2 8, ঠিক না, আর 4 7 28। তাহলে দেখতে পাচ্ছি কি 4 দিয়ে ভাঙছি মানে কি 2 বেরিয়ে যাচ্ছে একটা, আর একটা 3 বেরোবে, আর একটা থেকে যাবে, ঠিক না, তার মানে 6√3, ঠিকই আছে। এবার এটা কত হবে 4 5 20, মানে 2√5, ঠিক না। আর এটা কত হবে 6 8 48, মানে 3 16 48, তার মানে 16 যদি হয় 4√3। আমি দেখছি √3 টার্মগুলো আগে দেখি, 4টা √3 বিয়োগ করবে, 6টা √3 বিয়োগ করবে, মানে আলটিমেটলি 10টা বিয়োগ করছে, তার এটা থাকছে না। আর 5টা √5 থেকে 2টা বাদ যাচ্ছে, 3টা, আর এখানে 3টা, তাহলে উত্তর। এটা ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে কি করণীর যোগ বিয়োগ কিভাবে করতে হয়। এটা যোগ আছে, এখানে যোগও আছে বিয়োগও আছে, তাহলে যোগ বিয়োগ কিভাবে করতে হয় আমরা শিখলাম। ছোট ছোট করে আমাকে ভাঙতে হবে, তারপর আমরা সরল করতে হবে। এখান থেকে আমরা শিখে গেলাম করণীর যোগ আর বিয়োগ কিভাবে করতে হয়। আর গুণ কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম, যখন করণীর এসব উৎপাদক বের করতেছিলাম তখন তো আমরা শিখলাম। তবুও এরপরে অনেক কিছু শিখবো আমরা, ঠিক আছে, এটা নোট করো। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখবো কিছু বীজগাণিতিক সূত্রের দরকার আছে, আমরা সেগুলো নোট করে নেব। কিছু বীজগাণিতিক সূত্রাবলী। আচ্ছা, আমি 1 নম্বরে লিখছি যে আমরা জানি a² - b² সমান a + b * a - b। আচ্ছা, 2 নম্বর আমরা শিখবো কি a² + b² সমান কি লিখতে পারি, যে এটা সমান লিখতে পারি কি a + b তার হোল স্কয়ার -2ab, এটা লেখা যায়। আবার এখানে এটাও লেখা যায় যে a - b তার হোল স্কয়ার +2ab, দুটোই হচ্ছে কি a² + b² এর ফর্মুলা। আচ্ছা, 3 নম্বর আমরা কি শিখবো, যে a³ + b³ সমান কি হয়। আমরা জানি সেটা কি হয়, a + b তার হোল কিউব +3ab * a + b। আবার এর ফর্মুলা আরো একটা আছে কিরকম, যে a + b * a² - ab + b²। আবার 4 নম্বর ফর্মুলা কি a³ - b³।
সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস, আচ্ছা এ মাইনাস বি তার হোল কিউব, ওখানে প্লাস 3ab ছিল, এখানে মাইনাস 3ab, মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে মাইনাস প্লাস 3ab স্কোয়ার মাইনাস প্লাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তাহলে প্লাস যদি দিয়ে দিই তাহলে কী হবে 3a স্কোয়ার বি হবে মাইনাস 3a স্কোয়ার বি আর মাইনাস মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এটা কী হবে নেগেটিভই হবে, নেগেটিভ হবে। আচ্ছা এর আরও একটা ফর্মুলা আছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা নোট করে নাও। এগুলো ফর্মুলা আমাদের জানা দরকার, কারণ কোশ্চেন সলভ করতে গিয়ে কাজে লাগবে। বেশিরভাগ কী কাজে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে একটা এই ফর্মুলাটা, এটা আর একটা এটা, আর এটা তো লাগছেই দেখতে পাচ্ছি আমরা, আর এটা লাগবে, এই দুটো, এটুকু মুখস্থ করতে হবে। আচ্ছা এখানে মাইনাস প্লাসের কিছু প্রবলেম হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, এখানে মাইনাস হবে আর এটাতে প্লাস হবে, এটাতে প্লাস হবে। অ্যাকচুয়ালি এটা এ কিউব প্লাস বি কিউব, আমি এ প্লাস বি তার হোল কিউব ভেবে নিয়েছিলাম, বলে ভুল করেছিলাম। এটা হবে যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, আর মাইনাস থাকলে এখানে প্লাস হবে, বাদ বাকি মাইনাস থাকবে। ঠিক আছে এবার আচ্ছা এরপরে আমরা একটা কোশ্চেন সলভ করবো 2 নম্বর, যে এক্স সমান দেওয়া আছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 এবং ওয়াই এক্স এর অন্য মানে উল্টো উল্টো হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। এর জন্য আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা শিখে নিয়েছি, যেহেতু কাজে লাগছে। এই কোশ্চেন এসএসসি সিজিএল 2019 সালে এসেছিল এবং অপশন দিয়ে দিয়েছি। এখানে আমি দেখছি নিশ্চয় এর ফর্মুলা আমি পড়েছি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে আমাকে এ প্লাস বি এর মান জানতে হচ্ছে। আমি দেখছি এক্স এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে আমি এখান থেকে এটা বুঝে গেছি যে ওয়াই এর ভ্যালু আর বিপরীত হবে, ঠিক না, উল্টোটা হবে। অন্যান্য এই কারণে তো পড়ানো হয়েছিল প্রিভিয়াস ক্লাসে, অন্যান্য কি জিনিস ওই সংখ্যাটার উল্টা হবে, উল্টা রোটেশন ঘটে যাবে, লব হর হর লব হয়ে যাবে, বাস। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি এক্স প্লাস ওয়াই করি তাহলে লসাগু কি আসবে, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3 আসবে লসাগু, তাহলে আলটিমেটলি কি আসবে 5 মাইনাস 3 তো আসবে ক্যালকুলেশনটা, ঠিক না, বোঝার চেষ্টা কর। এবার কথা হচ্ছে কি √5 প্লাস √3 হলো, তাহলে এখানে √5 প্লাস √3 তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে ঘটনা কি ঘটছে কি √5 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস, আর এটা আবার এটার স্কয়ার হয়ে যাবে √5 মাইনাস √3 তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি ঘটনা ঘটবে কি 5 প্লাস 3, আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে বীজগণিতের সূত্র, এটা আমরা জানি। এবং আমি ক্যালকুলেশন করে দেখতে গেলাম কি প্রথম টার্ম কি আসছে কি √5 নিচে লসাগু কি আসছে কি √5 প্লাস √3 আর √5 মাইনাস √3, আর ওর ক্যালকুলেশন এটা যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি অ্যাপ্লাই করি, এবার কি হচ্ছে কি √5 প্লাস √3 ওর সঙ্গে যখন গুণ হচ্ছে তখন কি হচ্ছে কি √5 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস আবার এটা ওর সঙ্গে ক্রস হয়ে যাবে প্লাস √5 মাইনাস √3 তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কি ঘটনা ঘটছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু এ স্কয়ার বলতে √5 এর স্কয়ার মানে √5 আর বি স্কয়ার মানে √3 স্কয়ার মানে 3 বাই এ স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে 5 মাইনাস 3, তাহলে 5 মাইনাস 3 আর 2 এক অপরকে কেটে দিচ্ছে, যদি এরও ভ্যালু 2 2 কে কাটবি, তাহলে আলটিমেটলি ভ্যালু কি আসলো 8 আসলো, বুঝে গেলাম। এবার কথা হচ্ছে আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু। তো আমরা জানি এটা কি হয় যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা আমরা দেখলাম এটা 8 এসছে, মানে কি 8 এর কিউব, 8 এর কিউব আসছে, এটা এটা কত আসবে 8 এর কিউব, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 5 প্লাস 3, ঠিক আছে, আর মাইনাস 3 ইন্টু, আচ্ছা এক্স যদি ওয়াই অন্যান্য হয় তাহলে ওদের গুণফলটা এক হবে, আমি আগেও বলেছিলাম ক্লাসে, তাহলে 1 ইন্টু 8, তাহলে আমি দেখছি কত আসছে 8 কমন আসছে, ঠিক না, আর বাইরে থাকছে 64 মাইনাস 1 মানে 3 8 24, লাস্ট ইউনিট ডিজিট 4 আসছে, তাহলে এটা উত্তর, ঠিক না, লাস্ট ইউনিট ডিজিট 4 আসছে। 8 এর কিউব কত হয়, হ্যাঁ 512, 512 থেকে 24 বাদ দে, 512 থেকে 24 বাদ 500 কত 512
8 কি 512, আর সেখান থেকে যদি 24 বিয়োগ করা হয় তাহলে কত আসবে? 488। আচ্ছা, আর এখানে আমি ক্যালকুলেশন কি করলাম, 8 কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকছে? 3 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট ইউনিট ডিজিট 8 হবে, লাস্ট ইউনিট ডিজিট 8 হবে, মিস্টেক হয়ে গেছিল, লাস্ট ইউনিট ডিজিট 8 হবে, কারণ 3 পড়ে আছে। 64 থেকে 1 বাদ 61, 1 আর 8 কে 8, লাস্ট ইউনিট ডিজিট 8, এটা হবে। বাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন সলভ করব 3 নম্বর। x সমান 2 প্লাস রুট 3 আর y সমান 2 মাইনাস রুট 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x কিউব প্লাস y কিউব সমান জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ 7/38, গল্প না। অপশন বি 7/26, সি 7/19, ডি হচ্ছে 7/40। কোশ্চেনটা এসএসসি সিজিএল 2012। আচ্ছা, কিভাবে সলভ করব? আমরা দেখছি x এর ভ্যালু আছে এটা আর y এর এটা, তো আমি এখান থেকে এটা বুঝে গেছি যে x প্লাস y এর ভ্যালু নিশ্চয়ই 4 হবে, কারণ এর যদি যোগ করি তাহলে মাইনাস রুট 3 তো থাকছে না, কারণ 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে রুট 3 তাহলে 4। আবার যদি x y এর ভ্যালু আমরা বের করি কত আসবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার, 4 মাইনাস 3 মানে 1। বাস, যখনই 1 চলে আসলো আমাদের মনটা খুব খুশি হয়ে গেল। এখানে দরকার কি আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র আমরা কি পড়েছিলাম, যে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2xy, আর এটা x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। বাস, x প্লাস y বলতে কত? 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত? 16 মাইনাস 1, ঠিক না? আচ্ছা, আমি ডাইরেক্ট করছি যে 16 থেকে 2 বাদ কত হচ্ছে? 14। আচ্ছা, আর x প্লাস y মানে 4 এর কিউব, 4 4 16, 4 16 64। আচ্ছা, 64 থেকে 12 বাদ, 64 থেকে 12 বাদ কত? 52। তাহলে 7 গুণ 14, 7 13 52, তাহলে 7 বাই 7 গুণ 26 দুগুণ 52, ঠিক ঠিক ঠিক, এটা 7/26, 7 গুণ 14 আর 26 গুণ 52, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা আরো 10টা অঙ্ক করবো এর উপর ভিত্তি করে, 10-15টার মতো। তো এর পরবর্তী ক্লাস আমরা পার্ট 2 এ দেখবো, এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে।